শাওয়ার মন্ত্রী তুই আমাকে এভাবে বেঁধে রেখেছিস কেন তাই বল। সাহস থাকলে আমার হাত খুলে দেখা। শালা তোর মেইন পয়েন্টে লাথি দিয়ে যদি তোর ভবিষ্যৎ অন্ধকার না করি তাহলে আমার নামও ইনায়া খান না। কথাগুলো বলল এক রমণী, যার হাত পা বাঁধা চেয়ারের সাথে। তার সামনেই বসে আছে মন্ত্রী ইয়াশ ইরফান চৌধুরী। ইয়াশ মনে মনে ভাবল, এই মেয়েকে আমি বিয়ে করলে তো জীবন ছাড়খাড় করে দিবে। পরক্ষণে আবার ভাবল, আমিও বা কম কিসে, ও একটা ছুঁড়ে মারবে তো আমি আরেকটা মারব, যাকে বলে বাউন্স ব্যাক। বলেই বাঁকা হাসি দিল ইয়াশ। তারপর গলা খাকানি দিয়ে বলল, আরে আরে এভাবে উত্তেজিত হচ্ছ কেন বেবি? তার জন্য তো গোটা রাত পড়ে আছে। আর যতই হোক আজকে আমাদের বাসর রাত হবে, তাই না? তার আগে এভাবে এনার্জি নষ্ট করার কোনো মানেই হয় না। চলো আগে বিয়েটা সেরে ফেলি, তারপর না হয় উড়াধুরা রোম্যান্স করব। তখন দেখা যাবে তোমার কত এনার্জি। আমার হাতের বাঁধনটা তো খোল। শালা তোর বালের বিয়ে আর বাসর দুটা শখই আমি মিটিয়ে দিব। ইয়াশ অবাক হওয়ার ভান ধরে মুখে হাত দিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, কি সব বলো তুমি বেবি? একটু পরে মন্ত্রীর বউ হবে, মুখের ভাষা তো ঠিক করো। তোর বউ হব আমি? সিরিয়াসলি? তোর কি যোগ্যতা আছে? নিজের ভুঁড়ি তো মোটা বানিয়েছিস জনগণের টাকা মেরে, আবার আসছি আমাকে বিয়ে করতে? শালা বাটপার। ইয়াশ এবার পাশে দাঁড়িয়ে থাকা অ্যাসিস্ট্যান্ট রাফিনের দিকে তাকায়। রাফিন বেচারা ইয়াশের তাকানো দেখেই ভয় পেয়ে শুকনো ডুক গিলে মনে মনে ভাবে, আল্লাহ ভালো জানে এখন আবার কি আজে বাজে কথা শুরু করবে। ইয়াশ বলে, রাফিন জানস, তুমি বলো, আমি কি কখনো জনগণের টাকা মেরে খেয়েছি? না স্যার, একদম না। ইনায়া বলে, তাই আমি বিশ্বাস করে বসে থাকলাম। শালা, আমার তো মনে হয় তুই গে, সাথে তোর অ্যাসিস্ট্যান্টও। দেখো ইনায় বেবি, তুমি আমাকে গালি দিচ্ছ, তুই তুকারি করছো, সাথে বলছো আমার নাকি ভুঁড়িও আছে, অথচ আমি একদম স্লিম। আমি তাও মেনে নিলাম, কারণ মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে। তাই বলে আমার আর আমার রাফিন জান্সের পুরুষত্বের উপর আঙ্গুল তুলতে পারু না। কারণ আমরা দুইজনই ইচ্ছে করলে বছরে 12টা করে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখি। ইনায়া কিছু বলতে যাবে, তখনই রাফিন বলে, স্যার কাজীকে ধরে এনেছি, আসতে বলবো রুমে। তাড়াতাড়ি বলো, বাসরের জন্য আর ওয়েট করতে পারছি না। তারপর রাফিন মেসেজ দিতেই দুটা লোক কাজীকে উঁচা করে নিয়ে আসে। তার পরনে শুধু একটা লুঙ্গি আর সেন্টার গেঞ্জি। ইয়াশ কপাল কুচকে বলে, কি প্রবলেম? কাজীকে এভাবে কেন নিয়ে আসছিস, তাও দিনে দুপুরে? ওনার কি জামা কাপড় নেই নাকি? বডিগার্ড কাজীকে চেয়ারে বসিয়ে বলে, স্যার মাদারচোদ ঘুমাচ্ছিল এই দিনে দুপুরে, কয়েকবার ডাকছি উঠে নাই, তাই যেভাবে পাইছো এভাবে তুলে নিয়ে চলে আসছে। ইয়াশ কাজীর দিকে সরু চোখে তাকিয়ে বলে, কি ব্যাপার, এই দিনে দুপুরে ঘুমাচ্ছেন কেন? কাজী একটা শুকনো ঢুক গিলে পান খাওয়া লাল লাল দাঁতগুলো বের করে বলে, আসলে স্যার নতুন বিয়ে করেছি তো, বউকে সময় না দিলে যদি আমাকে রেখে চলে যায় তখন। ইয়াশ দুষ্ট হাসি দিয়ে বলে, তাহলে আমার বিয়েটাও করিয়ে দেন, আমিও বউ নিয়ে দিনে দুপুরে রোম্যান্স করব। কাজী ঠিক আছে বলে বিয়ের কার্যকলাপ শুরু করে। এবার আসে সেই আকাঙ্ক্ষিত মুহূর্ত, কবুল বলার সময়। কিন্তু ইয়ানা কোনোভাবেই বলবে না কবুল। ইয়াশ আর কোনো উপায় না পেয়ে একটা ভিডিও ধরে ইয়ানার সামনে, সাথে সাথে ইয়ানা থমকে যায়, তারপর বলে, ওই ছেলে আমার পরিবারকে ওইভাবে আটকে রেখেছিস কেন? ইয়াশ বাঁকা হেসে বলে, আমি জানতাম সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাই আঙ্গুল বাঁকিয়েছি। এখন কবুল বলো, নয়তো নিজের পরিবারকে মরতে দেখো। তোমার ইচ্ছে? ইয়ানা মনে মনে বলে, সব বডিগার্ড কি কবরে পার্টি করতে গেছে?
আমার পরিবারকে তুলে নিয়ে গেল, আর ওরা কিছুই করতে পারল না। ইয়াশ ইনায়াকে ধ্যান ধরতে দেখে বলে, আরে ম্যাডাম, কোথায় হারিয়ে গেলেন? ইয়ানা রাগে কটমট করতে করতে বলে, ঠিক আছে, আমি বলবো, কবুল, কিন্তু তুই মনে রাখিস আমাকে বিয়ে করা মানে দিন রাত তোকে কান্না করাবো। ইয়াশ বাঙ্কা হেসে বলে, তাপাচুল্লা, আগে বিয়েটা তো হোক, তারপর বেডরুমে কে কাকে কান্না করায় ওটা তখনই দেখা যাবে। তারপর বিয়েটা সম্পন্ন হয়। কাজী আর বাকি সবাই চলে যায় রুম থেকে, থাকে শুধু ইয়ানা আর ইয়াশ। ইয়াশ নিজের চেয়ার থেকে উঠে কোনো কথা না বলে ইয়ানার মুখে স্প্রে মেরে দেয়, সাথে সাথে ইয়ানা অজ্ঞান হয়ে যায়। ইয়াশ ইয়ানার হাতের বাঁধন খুলতে খুলতে বলে, আমি জানি বেবি, তুমি এখন আরেকটা ঝামেলা করবে, কিন্তু বিশ্বাস করো আমি এখন ঝামেলার মুডে নেই, আছি শুধু রোম্যান্সের মুডে। বলেই ইয়ানাকে কোলে নিয়ে বেরিয়ে যায়। ইয়ানাকে নিয়ে ইয়াশ সোজা নিজের বাড়ি যায়। বাড়িতে ওর মা বাবা কেউ নেই, তাই আর জবাবদিহি করতে হয়নি। মাঝে মাঝে ভাবে নিজে একজন মন্ত্রী হয়েও মাকে এখনও জবাবদিহি করতে হয়। বাবাকে না হয় থামিয়ে রাখা যায়, কিন্তু মা কখনো সম্ভব না। ইনায়াকে রেখে ইয়াশ বাথরুমে যায় ফ্রেশ হতে। আজকে অনেক ধকল গেছে, এখন যদি লম্বা শাওয়ার না নেয় তাহলে আর ঠিক থাকবে না সে। প্রায় 1 ঘন্টা পর শাওয়ার নিয়ে বের হয়। দেখে ইনায়া এখনও চুপচাপ শুয়ে আছে, মানে ঘুম ভাঙেনি। ইয়াশ ইনায়ার পাশে বসে তারপর মেয়েটাকে ভালো করে দেখে। তার চোখজোড়া যেন একজোড়া চঞ্চল হরিণের মতো, ডাগর ডাগর, নিঃশব্দে শত কথার সুর বয়ে আনে। সে চোখের গভীরে এক অদ্ভুত টান, যেন তাকালেই হারিয়ে যেতে হয় কোনো অজানা স্বপ্নের জগতে। তার নাকটা ছিমছাম, ঠিক যেন মৃৎশিল্পীর নিপুণ হাতে গড়া নিখুঁত এক শৈল্পিক রেখা। মুখখানা কাশফুলের মতো ফর্সা নির্মল, কোমল, আর সূর্যের আলোয় যেন এক ধরনের আলোকছটা ছড়িয়ে পড়ে। গোলাপি রঙের অধর দুটি তার মুখের সৌন্দর্যকে যেন আরও বেশি উজ্জ্বল করে তোলে। সব মিলিয়ে সে যেন কোনো রূপকথার রাজকন্যা, অসাধারণ, অপার্থিব, একদম যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অ্যাটম বোমা। চোখে পড়লেই যেন হৃদয়টা একেবারে ধ্বংস হয়ে যায় তার সৌন্দর্যের বিস্ময়ে। ইয়াশ বিড়বিড় করে বলে, দেখতে যেমন অ্যাটম বোমা, কাজ আর কথাও তেমনি অ্যাটম বোমার মতো। হঠাৎ ইনায়া চোখ খুলে। ইয়াশকে পাশে দেখে মাথায় রক্ত উঠে যায়। এক লাথি মারে ইয়াশের মেইন পয়েন্টে। ইয়াশ নিচে পড়ে যায়। তারপর ওখানে হাত দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, বউ, এটা কি করছো তুমি? নিজের ভবিষ্যৎ নিজেই এভাবে নষ্ট করছো। শালা এখন পাশে বসেছিস তাই মেইন পয়েন্টে শুধু লাথি দিছি, এরপর যদি আর কিছু করতে চাস জাস্ট তোর আসল জিনিসটাই কেটে দিব, তারপর বাকি জীবন হিজড়া হয়েই থাকবি। গল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে সকল দর্শকদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনারা আমাদের মনোবল বাড়াতে পারেন এই ধরনের গল্প আরও তাড়াতাড়ি দেওয়ার জন্য। আর যারা চ্যানেলে নতুন বা ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমাদের বাংলা নভেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করার জন্য। ইয়াশের মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসে, আস্তাগফিরুল্লাহ। ইনায় নাক মুখ কুচকে বলল, আমি তোকে যে শুধু গালি দিচ্ছি এটাই তোর ভাগ্য, তাই চুপচাপ আমাকে বাড়ি দিয়ে আয়, নয়তো আমি তোর বাড়ি আর তোকে উপরে পাঠিয়ে দিব। ইয়াশ উঠে দাঁড়ায়, তারপর বলে, সরি, তুমি এখন দেশের মন্ত্রীর বউ, তাই যেখানে সেখানে যেতে পারবে না। অনেক ভাবনা চিন্তা করে তারপর পা ফেলতে হবে। জানোই তো মন্ত্রীদের অনেক শত্রু থাকে, আর তারা তোমারও ক্ষতি করে দিবে। দিবেই তো, জনগণের টাকা মেরে দিয়ে নিজের পেট ভরলে মাথায় বসিয়ে রাখবে শয়তান মন্ত্রী। একদম আমাকে আজে বাজে কথা বলবে না, আমি অনেক ভালো আর আমাকে জনগণও অনেক ভালোবাসে। আমার শত্রু তো বিরোধী দল। ইয়ানার এদিকে কথা না বাড়িয়ে বলল, আমাকে যে এখানে এনেছেন
কি পরবো আমি? জামা কাপড় কিচ্ছু তো আনেননি। নিজেরই ব্রেইন নেই, আবার মেয়েদেরকে বলে। ইয়াশ ইয়ানার মুখে আপনি সম্বোধন শুনে যেন আকাশ থেকে পড়ল, কিন্তু এটা নিয়ে আর কথা বলা যাবে না। যা মেয়ে, গালি দিয়েই ওর জীবন ছারখর করে দিবে। তুমি এক কাজ করো, আমার শার্ট প্যান্ট পরো আপাতত, তারপর না হয় তোমার জামা কাপড় এনে দিবে রাফিন। ইয়ানা দাঁতে দাঁত চেপে বলে, সাদে কি বলি বালের মন্ত্রী, এই আপনাকে কে বলেছে আমাকে বিয়ে করতে? ইয়াশ একটা শুকনো ঢুক গিলে মনে মনে ভাবে, যদি বলি যে ওর থেকে থাপ্পড়ের প্রতিশোধ দিতে বিয়ে করেছি, এটা জানলে তো আমাকে জ্যান্ত কবর দিয়ে দিবে। তার থেকে ভালো মায়ের একটা শাড়ি এনে দেই এখন, পরে না হয় ওর জামাকাপড় আনা যাবে। তারপর ইয়াশ দাঁত ৩২টা বের করে হেসে বলে, আরে বেবি, মে হুনা, নো টেনশন। তারপর কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যায়। আর ইনায়া বিড়বিড় করে বলে, শালা, তুই আমার থেকে লুকাতে চাস যে কেন বিয়ে করেছিস আমায়? ওই কথা আমি ঠিক বের করে ছাড়ব। তারপর যদি দেখি আমাকে বিয়ে করার পিছনে তোর উল্টাপাল্টা কোনো মতলব আছে, তাহলে তোকে মেরে ফুটবল বানিয়ে ফেলব। 10 মিনিট পর ইয়াশ আসে, হাতে একটা কালো খয়েরি রঙের জামদানি শাড়ি, মধ্যে বয়সী মানুষের শাড়ি বলে মনে হচ্ছে। ইয়ানা ব্রুকুচকে জিজ্ঞাসা দৃষ্টিতে ইয়াশের দিকে তাকালো। ইয়াশ বলে, আরে তোমার তো কোনো জামা কাপড় আনা হয়নি, তাই এটা এখন আপাতত পরো, আমি রাফিনকে বলে দিচ্ছে, ও তোমাকে সন্ধ্যার মধ্যে সব কাপড় এনে দিবে। আপনার কি মনে হয় আমি এই বুড়িদের শাড়ি পরব? তাহলে আপনি ইনায়া খানকে চিনেনি না? আমি কখনোই এই শাড়ি পরব না। ইয়াশের এবার মন যাচ্ছে নিজের মাথায় নিজেই বাড়ি দিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে। কি জন্য এই আতপাগল মার্কা মেয়েকে বিয়ে করতে গেছিল কে জানে। এই জন্যই ওর বাবা মাঝে মাঝে ওকে বলতো, বিয়ে করিস না রে ছেলে, তাহলে জীবন হয়ে যাবে বাঁশবাগান। আজকে তা হারে হারে টের পাচ্ছে। মাত্র কয়েক ঘন্টা হলো বিয়ে করেছে, তাই জীবন ছারখার করে দিচ্ছে। বাকি জীবন তো পড়েই আছে, কিভাবে কি করবে এসব ভেবেই অজ্ঞান হওয়ার উপক্রম হচ্ছে ইয়াশের। ইয়াশ তাও নিজেকে শান্ত করে বলল, ইয়ানা বেবি, দয়া করে এটা পরে নেন এখন। আমি তো বলছি সন্ধ্যার মধ্যে আপনার কাপড় এসে যাবে, এখন আমার উপর একটু দয়া করুন। ইয়ানা কিছু একটা ভাবল, তারপর বলল, আচ্ছা, তাহলে আমার পা টিপে দিতে হবে। আমি যতক্ষণ বলবো যদি শর্তে রাজি থাকেন তাহলে আমি পরব। ইয়াশ নিজের মনে মনে বলে, ওরে শালি, আমি হলাম এই দেশের মন্ত্রীর সাথে তোর কয়েক ঘন্টা আগে হাঙ্গা করা ভাতার একটু তো সম্মান দে। কিন্তু মুখে বলে, আচ্ছা, এটা কোনো শর্ত হলো নাকি? আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী, মানে অর্ধাঙ্গিনী, তাই তোমার সেবা করাই আমার কর্তব্য দায়িত্ব। আমি অবশ্যই তোমার পা টিপে দিব। ব্যাস, ইনায়া আর কিছু না বলে শাড়ি নিয়ে বাথরুমে চলে যায়। ইয়াশ সাথে সাথে ফোনটা নিয়ে তারপর ফোন দেয় রাফিনকে। রাফিন ফোন ধরার সাথে সাথে ইয়াশ কাঁদো কাঁদো কণ্ঠে বলে, রাফিন জানস, তুমি জানো আমাকে কত অত্যাচার করেছে ওই মেয়েটা। আচ্ছা, আমাদের দেশে নারী নির্যাতন মামলা আছে, তাহলে পুরুষ নির্যাতন মামলা নেই কেন? এর জন্যই তো আজকে ঘরে বাহিরে অলিতে গলিতে ছেলেরা আজ অত্যাচারিত। রাফিন থতমত খেয়ে যায় ইয়াশের কথায়। বেচারা ভেবেছিল এখন ইয়াশ বিয়ে করে ফেলছে আর ওকে জ্বালাবে না। ওমা বিয়ের কয়েক ঘন্টা যেতে না যেতেই আজে বাজে কথা শুরু। রাফিন নিজেকে সামলে বলে, কি হয়েছে স্যার? ইয়াশ বলে, আরে মেয়েটা আমাকে দিয়ে নাকি পা টিপাবে। আচ্ছা 1 মিনিট, তুমি না বিয়ে করেছ 1 মাস হলো? রাফিন শুকনো ঢোক গিলে তারপর মনে মনে ভাবে, এই বজ্জাত বেটা আবার ওর বউয়ের পিছনে কেন পড়ল? ইয়াশ আবার বলল, কি হলো বলছো না কেন? রাফিন আমতা আমতা করে বলল, জি স্যার, কিন্তু কেন? ইয়াশ বাঁকা হাসল, তারপর বলল, ঠিক আছে, আজকে সন্ধ্যায় তোমার বাড়ি দাওয়া খেতে আসছি, শুধু আমি। আর শুনো, সন্ধ্যার মধ্যে তোমার ম্যাডামের সব জামাকাপড় আমার বাড়ি চাই। বলেই ফোন কেটে দিল। আর রাফিন বকির মতো তাকিয়ে রইল ফোনের দিকে। তারপর বলল, আমার বাড়িতে কেন আসছে, তাও শুধু দাওয়া খেতে? আল্লাহ বাঁচাও এই বজ্জাত মন্ত্রীর থেকে। এর মধ্যে দরজায় টোকা পড়ল। ইয়াশ বলল,
কে? বাহির থেকে আওয়াজ আসলো। আমি চম্পা স্যার। চম্পা এই বাড়ির কাজের মেয়ে। ইয়াশ বলল, হ্যাঁ বল। চম্পা বলল, স্যার, বড় স্যার আর ম্যাডাম এসেছে, আপনার সাথে কথা বলতে চাইছে। ইয়াশ বলল, আচ্ছা তুই যা, আমি আসছি। ইয়াশ নিচে এসে দেখে ওর বাবা আফজল চৌধুরী আর মা সুফিয়া চৌধুরী বসে আছে সোফায়। ইয়াশকে দেখেই ওর মা সুফিয়া চৌধুরী বলল, কিরে বাবা, তুই নাকি বিয়ে করেছিস? তাও আমাদের কাউকে না জানিয়ে? কেন? আমাদের বললে কি আমি তোকে বিয়ে করাতাম না? ইয়াশ সুফিয়া চৌধুরী পাশে বসে বলল, মা রিল্যাক্স, আগে শুনো তো মেয়েটা কে? সুফিয়া চৌধুরী জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। ইয়াশ বাঁকা হেসে বলল, তোমার এক্স রাজীব খানের বড় মেয়ে ইনায়া খান। সাথে সাথেই আফজল চৌধুরী বলল, কি তুই ওর মেয়েকে কিভাবে এই বাড়ি বউ করে নিয়ে আসলি? ছি, তোর রুচি এত নিচে নেমে গেছে। সুফিয়া চৌধুরী আফজল চৌধুরীর দিকে ঝুঁকে বলে, আমার ছেলেকে নিয়ে একদম আজে বাজে কথা বলবে না, নয়তো তোমাকে রুমে নিয়ে আমি ডিম থেরাপি দিব। এই বুড়ো বয়সে নিশ্চয়ই তোমার ওইসব ভালো লাগবে না। সাথে সাথেই আফজল চৌধুরীর রাগান্বিত মুখটা চুপসে যায়। আর ইয়াশ তা দেখে বুঝতে পারে ওর মা এমন কিছু বলেছে যা ওর বাবার স্বাস্থ্যের জন্য ভালো না। বেচারার মুখটা দেখার মতো ছিল। তারপর সুফিয়া চৌধুরী ইয়াশকে বলল, যা করেছিস একদম ঠিক করেছিস। এখন আমিও আমার সুখের সংসার দেখাবো আর জ্বালাবো ওকে। ইয়াশ মনে মনে ভাবল, এই মেয়ে পুরাই অ্যাটম মোমা। আগে জানলে কি আর বিয়ে করতাম? বাবা ঠিকই বলেছে, আগে মেয়ে মানুষ মানেই বাঁশবাগান। ইস, কত সুন্দর সিঙ্গল লাইফ কাটাচ্ছিলাম, কেন যে নষ্ট করতে গেলাম। এর মধ্যে সুফিয়া চৌধুরী বলল, তা খাবার খাবি না দুপুরের? বৌমা কোথায়? মাও তো ফ্রেশ হতে গেছিল মনে হয়, এখনই বের হয়েছে। সুফিয়া চৌধুরী চম্পাকে ডেকে বলল, এই চম্পা, ইয়ানাকে নিচে আসতে বলতো। তারপর সবাই মিলে খাবার খেতে বসে। ইয়াশ তো মনে মনে শুধু একটা কথাই ভাবছিল, ইয়ানা এখানে এসে যেন কোনো ঝামেলা না করে। কিছুক্ষণ পর ইয়ানা নিচে নেমে আসে। সুফিয়া চৌধুরী ইয়াশের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, ওকে আমার শাড়ি কেন দিয়েছিস? ওর জন্য জামা কাপড় আগে থেকে কিনে রাখিসনি? ইয়াশ বলল, মা, বিয়েটা তো হঠাৎ করে হয়ে গেছে, তাই আর কি আনা হয়নি। আমি বলে দিয়েছি রাফিনকে ও সন্ধ্যার মধ্যে সবকিছু নিয়ে আসবে। সুফিয়া চৌধুরী বলল, আবার ওর বাবার বাড়ির জামা কাপড় আনতে বলিসনি তো? আরে না মা, আমাকে কি তোমার জ্ঞানহীন মনে হয়? আমি তো দেশের মন্ত্রী, আমার কি বুদ্ধি কম আছে? সুফিয়া চৌধুরী আর কিছু বলে না, কারণ এই ছেলের স্বভাবটাই হয়েছে তার বাপের মতো। আফজল চৌধুরীও মাঝে মাঝে সুযোগ পেলে নিজের প্রশংসা করা ছাড়ে না, ঠিক তেমনি ছেলেটাও হয়েছে। সুফিয়া চৌধুরীর স্বাদে কি আর এই লোকটাকে ডিম থেরাপি দিতে মন চায়? এর মধ্যে ইনায়া সামনে এসে সুফিয়া চৌধুরীকে দেখে হঠাৎ ছোট একটা ঝটকা খায়, কারণ ওর বাবা মাঝে মাঝে সুফিয়া চৌধুরীর ছবি বের করে ওকে আর ওর বোনকে দেখাতো আর বলতো, এটা আমার এক্স, তারপর প্রশংসাও করত, ব্যাস আর কি। এটা নিয়েই ওর মার সঙ্গে ঝগড়া হতো। সুফিয়া চৌধুরী ইয়ানাকে বলল, কি হলো, তুমি এভাবে কেন তাকিয়ে আছো আমার দিকে? ইয়ানা বলল, আপনি কি সুফিয়া, না মানে আপনি কি কখনো কোনো রিলেশন করেছিলেন নাকি? সুফিয়া চৌধুরী বলল, বসো, তারপর কথা বলি। ইয়ানা বসে। চম্পা সবাইকে খাবার সার্ভ করে দেয়। খেতে খেতে সুফিয়া চৌধুরী বলল, তোমার বাবার সাথে ছিল, কিন্তু আফসোস তোমার বাবা আর আমার বিয়েটা হলো না। ইয়ানার এবার কৌতূহল জাগল। বলল, আচ্ছা, আপনার আর বাবার মধ্যে কি এমন হয়েছিল যে আপনারা এভাবে আলাদা হয়ে গেলেন?
সুফিয়া চৌধুরী বলল। তা এক লম্বা কাহিনী, একদিন সময় নিয়ে বলবো। এখন খাও। আফজল চৌধুরী আর খেল না, চলে গেল হাত ধুতে। সুফিয়া চৌধুরী মনে মনে বলল, হীরাবার কি হল? মাত্র খাওয়া দাওয়া শেষ করে আসলো ইয়ানা আর ইয়াশ। যদিও ইয়ানা শুয়ে আছে, কিন্তু ইয়াশের কপালে আর শুয়া নেই। সেই শর্ত অনুযায়ী ইয়াশ ইয়ানার পা টিপে দিচ্ছে। মুখটা দেখার মতো ছিল পুরাই বাংলোর পাঁচের মতো। ইয়ানার যদিও মজা লাগছে এসব, মনে মনে বলছে, শালা আমাকে বিয়ে করেছিস না, এখন বুঝ মজা। আমিও দেখব তুই কয়দিন আমার অত্যাচার সহ্য করতে পারিস। হঠাৎ ইয়াশ বাঁকা হেসে ইয়ানার পায়ের তলায় সুড়সুড়ি দিল। ইয়ানার যেন পুরো শরীর শিউরে উঠল, সাথে রক্ত মাথায় উঠে গেল তার। এক লাথি দিয়ে নিচে ফেলে দিল ইয়াশকে। বেচারা ইয়াশ কোমরে হাত দিয়ে বলতে লাগল, এটা তুমি কি করলে বউ? এভাবে আমাকে ফেলে দিলে? মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তুমি আমাকে 2টা লাথি দিলে। ইয়ানা দাঁতে দাঁত চেপে বলল, আপনার ভাগ্য ভালো, আমি শুধু লাথি দিয়েছি, শালা বজ্জাত আমাকে সুরসুরি কেন দিছেন? শয়তানে লারে। ইয়াশ বলে, আরে বউ, তুমি বুঝবা না, এরকম একটা অ্যাটম বোমা পাশে থাকলে কি আর মাথা ঠিক থাকে? শরীর তো শিউরে উঠেই, সাথে অনেক কিছু দাঁড়িয়েও যায়। ইয়ানা বাঁকা হেসে বলল, আচ্ছা, আমার কাছে এর একটা সলিউশন আছে। একদম কেটে দেই, তাহলে আর দাঁড়াবেও না, আর প্রবলেমও সলভ হয়ে যাবে। ইয়াশের হাত আপনা আপনি নিজের নিবৃত অঙ্গে চলে যায়। তারপর বলল, তুমি কি পাগল নাকি ইয়ানা? সবসময় খালি আমার এই দিকে নজর দাও। জানো, আমার মা ছোটবেলা বলতো এটা নাকি 7 রাজার ধন, আর আমি এখনও একটা বাচ্চা জন্ম দিতে পারলাম না, তার আগেই তুমি এভাবে আমার সর্বনাশ করে দিতে চাইছ। ইয়ানা বলল, এটা কি আমার দোষ নাকি? দোষ তো আপনার, খালি শয়তানি বুদ্ধি, আর একবার উল্টাপাল্টা কিছু করতে চাইলে খবর আছে বলে দিলাম। ইয়াশ শুকনো ঢুগিলে বলল, আচ্ছা কিছু করব না, তুমি রেস্ট নাও। ইয়ানাও আর কিছু না বলে শুয়ে পড়ল। ইয়াশ শুকনো ঢোক গিলে বলল, রাফিন জানস, আমি শান্তিতে সংসার করতে পারছি না, তো তোমাকে করতে দেই কি করে? আমি আসছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তুমি তখন ওইভাবে খাবার না খেয়ে টেবিল থেকে উঠে আসলে কেন? আচমকা সুফিয়া চৌধুরীর কথা শুনে যেন চমকে উঠল আফজল চৌধুরী। সুফিয়া চৌধুরীর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তখনই হাতের দিন দেখে সাথে সাথে উঠে দাঁড়ায় আফজল চৌধুরী। তারপর শুকনো ঢোক গিলে বলল, দেখো সুফিয়া, তুমি যৌবনকালে এসব করতে আমি মেনে নিতাম, কিন্তু এখন তো বয়স হয়েছে, তাই না? এখন এসব ভালো লাগে কারো? সুফিয়া চৌধুরী বলল, তুমি কি ইনডাইরেক্টলি আমাকে বুড়ি বললে? আফজল চৌধুরীর মন চাচ্ছে এবার চিৎকার করে বলতে, আরে মেয়ে জাত, তোরা আসলেই বুদ্ধি ছাড়া প্রাণী, বলি একটা আর বুঝে বসে থাকিস আরেকটা। কিন্তু মুখে বলল, আমার লক্ষ্মী বউ, তুমি কেন বুড়ি হবে? বুড়ি হোক তোমার শত্রুরা, তুমি তো দেখতে এখনো 20 বছরই যুবতীর মতো। সুফিয়া চৌধুরী বলল, আমাকে কি গাইয়া বুদাই পেয়েছ? তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করে নিব? আর তুমি যে কথাগুলো মন থেকে বলছো না তাও আমি জানি। এবার দেখো আমি কি করি। বলেই আফজল চৌধুরীর দিকে এগোতে নিলে আফজল চৌধুরী দৌড়ে যেয়ে ওয়ার্ড্রপের উপরে উঠে বসে। তারপর বলল, দেখো বউ, আমার কিন্তু একদম এসব ভালো লাগে না এখন। আর আমি কি করেছি যে তুমি আমার উপর এভাবে অত্যাচার করবে? সুফিয়া চৌধুরী বলল, আমার ছেলে বিয়ে করেছে ওইটা নিয়ে তুমি আজে বাজে কথা বলেছ, তাই যতক্ষণ পর্যন্ত তোমার পাছে আমি ডিম না ভাঙব ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাব না। তারপর বাঁকা হেসে বলল, যা তোমার ভাষা ডিম থেরাপি। আফজল চৌধুরী বলল, আমার ভুল হয়ে গেছে বউ, সত্যি বলছি, আর কখনো তোমার ছেলেকে নিয়ে আজে বাজে কথা বলবো না। তুমি তো আমার লক্ষ্মী বউ, তাই না? এরকম করে না প্লিজ।
আফজল চৌধুরীর মুখটা দেখে সুফিয়া চৌধুরীর একটু মায়া হলো, তাই বলল, আচ্ছা নিচে নামো, কিছু করব না। আফজল চৌধুরী বলল, সত্যি তো? সুফিয়া চৌধুরী বলল, নামো। আফজল চৌধুরী আস্তে করে নিচে নামে। সুফিয়া চৌধুরী এগিয়ে যেয়ে আফজল চৌধুরীর সামনে দাঁড়ায়। তারপর বাঁকা একটা হাসি দেয়। আফজল চৌধুরী বলল, দেখো বউ, আমি এখন রোম্যান্টিক মুডে নেই, তাই দয়া করে এসব লুক দিবে না আমার সামনে। সুফিয়া দাঁতে দাঁত চেপে বলল, আয়নায় নিজেরে দেখছো শেষ কবে? ওই মাথার মাঝখানে চুলগুলো সরে গিয়ে এখন রানোর মতো লাগছে। আর রোম্যান্স করবে কিভাবে? শরীর তো হাইব্রিড ব্যাটারির মতো, চার্জ দিলেও চলে না। আফজল গলা খাকারি দিয়ে বলল, তোমার মুখটাই রোমান্স নষ্ট করে দেয়। তাইলে বলতেছো আমি হরর মুভির ভিলেন? আফজল বোকামার্কা হেসে বলল, না রে বউ, তুমি তো রোমান্টিক হরর প্রেমে পড়েও ভয় পাই। সুফিয়া চৌধুরী এবার আর কথা না বলে হঠাৎ হাতের ডিমগুলো আফজল চৌধুরীর মাথায় ফাটিয়ে দিয়ে বলল, এখন বসে বসে পচা ডিম খাও আর পচা পচা কথা বলো, আমি চললাম। বলেই রুম থেকে চলে যায়। আর আফজল চৌধুরী বউয়ের যাওয়ার দিকে তাকিয়ে থেকে অসহায় মার্কা মুখ নিয়ে বলে, হায় কপাল। ইয়াশ সোফায় বসে আছে। উদ্দেশ্য ইয়ানা ঘুমিয়ে গেলে বেরিয়ে যাবে রাফিনের বাড়ি। ও নিজে শান্তিতে সংসার করতে পারবে না, তোর অ্যাসিস্ট্যান্টকেও করতে দিবে না কখনোই। বেশ কিছুক্ষণ পর বুঝতে পারল ইয়ানা ঘুমিয়ে গেছে। তারপর আস্তে করে উঠে দাঁড়াল ইয়াশ। ধীরে ধীরে ইয়ানার পাশে বসল, খুব সাবধানে, যেন ইয়ানা জেগে না যায়। তারপর ইয়াশ ইয়ানার ঘুমন্ত মুখখানা দেখে হেসে বলল, শুনো মেয়ে, আমি তো তোমার থেকে প্রতিশোধ নিতে বিয়ে করেছিলাম, কারণ তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে পাবলিক প্লেসে। তুমি জানো তখন আমার ইগোতে লেগেছিল, আর তাই তো তোমাকে তুলে এনে বিয়ে করলাম আইজি। কিন্তু এখন মনে হচ্ছে আমি তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি নিজের অনুভূতি থেকে পালাতে পারবো না বা চাই না। আমি মেয়েদের সঙ্গে দ্বন্দ্বে যাই না, কারণ তারা আমাদের পুরুষের পাঁজরের কোমল সংরক্ষিত হাড়ের অংশ থেকে তৈরি। আল্লাহ যেন চেয়েছেন আমরা তাদেরকে আঘাত না করি, বরং বুকের কাছেই রাখি, ভালোবাসা আর শ্রদ্ধায় আগলে রাখি। তাই তুমি যতই আমাকে লাথি দাও, উষ্টা দাও, আমি কিছু বলবো না। বলেই ইয়ানার কপালে ভালোবাসা স্পর্শ ছুঁয়ে বেরিয়ে যায় ইয়াশ। হঠাৎ কলিং বেল বেজে উঠায়। রাফিনের আত্মা পর্যন্ত কেঁপে উঠে। বেচারা সেই দুপুর থেকেই ভয়ে আছে। ওর সুখে সংসারটা না আবার আগুন লাগিয়ে দেয়, এসব ভাবনার মাঝে আবার কলিং বেল বেজে উঠে। এবার রাফিনের বউ মীরা কিচেন থেকে বেরিয়ে আসছে আর বলছে, আরে কখন থেকে কলিং বেল বাজছে? তুমি কোন ধ্যানে মগ্ন? মীরা দরজা খুলতে ইয়াশকে দেখতে পায়। মীরা অবাক হয়নি, কারণ রাফিন আগেই জানিয়েছে মীরাকে, আর এটাও বলেছে যে ইয়াশ মানে মন্ত্রী এসে ওর নামে আজে বাজে কথা বলবে, তাই ও যেন মন্ত্রীর কোনো কথা বিশ্বাস না করে। মীরা উত্তরে বলেছে, তোমার কথা আমি বিশ্বাস করব? তিনি দেশের মন্ত্রী, তোমার নামে বানিয়ে কেন আজে বাজে কথা বলবে? কখনোই না, নিশ্চয়ই তুমি যা করেছ সেটাই বলবে। ব্যাস, রাফিন বেচারা চিন্তা আরও বেড়ে গেছে, কারণ ওর বউ যদি সত্যি বিশ্বাস করে নেয় ওই বজ্জাত মন্ত্রীর কথা, তখন কি হবে? ওর 1 মাসের সংসারটাও ভেঙে যাবে। হঠাৎ পাশে কারো বসার অস্তিত্ব টের পেয়ে তাকিয়ে দেখে ইয়াশ ঠোঁটের কোণে শয়তানি মার্কা হাসি। রাফিন মাথা নিচু করে বসে, কণ্ঠে অনুনয়ের সুর, স্যার প্লিজ আমার সংসারটা ভাঙবেন না। জানেন তো মাত্র 1 মাস হলো আমার সাধের সংসার, অনেক কষ্টে গড়ে তুলেছি এটা। ইয়াশ চুপচাপ বসে আছে। তার ঠোঁটের কোণে এক ঝাপসা হাসি, শান্ত অথচ শঙ্কাজনক। তারপর ইয়াশ ধীরে ধীরে বলল, ভয় পেও না রাফিন জ্যান্স, আমি আছি তো। এই সংসার যদি ভাঙে তাহলে আমার কাছে চলে এসো। আমি জানি তুমি ভালোবাসার অর্থ বোঝো, আর সেটা আমি দিতে পারি, যা কেউ দেয়নি। রাফিনে মনে মনে বলল, শালা বজ্জাত,
আমি কিগে নাকি যে ছেলের সাথে সংসার করব। আমি একজন খাঁটি পুরুষ, তার প্রমাণ গত 1 মাসে আমি দিছি, আর তুই এখন এসে আমাকে এসব বলছিস? শালা তর যৌবনে ঠাড়া পড়ু। এর মধ্যে মীরা এসে দাঁড়ায় ওদের সামনে, মুখে স্নিগ্ধ এক হাসি। চায়ের ট্রে রাখে নিঃশব্দে। তারপর দুজনকেই চা দেয়। মীরা যেতে নিলে ইয়াশ বলল, তুমি বসো, এখানে তোমার সাথে কথা আছে। রাফিনের এবার মনে হয় প্রাণ পাখি যায় যায় অবস্থা। মীরা বসল ইয়াশের পাশে। ইয়াশ একবার রাফিনের দিকে তাকালো, তারপর ঠোঁটের কোণে হাসি নিয়ে বলল, মীরা শুনো, আমি তোমার ভাইয়ের মতোই, তাই আমাকে ভাইয়া বলে ডাকবে, মনে থাকবে? মীরা খুশি হয়ে যায়। দেশের মন্ত্রী ওকে ভাইয়া বলে ডাকতে বলছে। আর কি চাই? ওর তো খুশিতে এখন হিরো আলমের গান বাজিয়ে জায়েদ খানের মতো উড়াধুরা ডান্স করতে মন যাচ্ছে। তবুও নিজের সব খুশি চাপা রেখে মুখে একটা কিউট হাসি ফুটিয়ে বলল, আচ্ছা ভাইয়া। রাফিন শুধু ঘামছে আর বারবার আল্লাহকে ডাকছে যেন এমন কিছু না বলে যাতে ওর সংসার আর মান সম্মান দুটোই হাতির পিঠে চড়ে উগান্ডা চলে না যায়। ইয়াশ বলল, তুমি কি জানো, আমি আর রাফিন একই ইউনিভার্সিটিতে পড়তাম, এমনকি আমরা একই ডিপার্টমেন্টে পড়ছি। মীরা বলল, জানি ভাইয়া, কিন্তু কেন? ইয়াশ বাঁকা হেসে বলল, তোমাকে একটা ঘটনা শোনাবো, শুনবে? মীরা বলল, অবশ্যই শুনব। ইয়াশ বলল, ঘটনার শিরোনাম জানো কি? মীরা জিজ্ঞেস করল, কি ভাইয়া? ইয়াশ রাফিনের দিকে তাকিয়ে চোখে টিপ দিয়ে বলল, ঘটনাটির শিরোনাম আন্ডারপ্যান্ট।